দীর্ঘ 5 বছর পর প্রাক্তন স্বামীর ফোন পেয়ে সোনিয়া স্তব্ধ হয়ে বসে আছে। কোন কথা আগে বলবে বুঝতে পারছে না। বাইরে তখন কালবৈশাখীর মরণ কামড়। জানালার কাছে আছড়ে পড়া বৃষ্টির প্রতিটি ফোঁটা যেন সোনিয়ার বুকের ভেতর চলতে থাকা কান্নারই এক একটা শব্দরূপ। বিছানার উপর হয়ে শুয়ে থাকা সোনিয়া যখন তীব্র রাগে আর ঘুমের ঘরে ফোনটা কানে নিয়ে চিৎকার করে উঠেছিল, তখন ও জানতো না ওপাশের অন্ধকার থেকে ঠিক কি রকম একটা সুনামি ধেয়ে আসছে। ফোনের ওপাশ থেকে ভেসে এলো, সোনিয়া আমি তাসফিন। স্থির গম্ভীর অথচ চেনা সেই কণ্ঠস্বরটা তরঙ্গের মতো কানের ভেতর দিয়ে সোনিয়ার মগজে গিয়ে যখন আঘাত করলো, ঘরের ভেতরের সমস্ত বাতাস যেন এক মুহূর্তে জমে বরফ হয়ে গেল। সোনিয়ার মুখে হা করা চিৎকারটা মাঝপথে আটকে গেল। ওর মনে হলো চারপাশের দেয়ালগুলো তীব্র বেগে ঘুরছে। 5 বছর দীর্ঘ 1825টা দিন এই একটা কণ্ঠস্বর ও নিজের অবচেতনে খুঁজে বেরিয়েছে। ঘুমের শেষ আবেশটুকু কর্পূরের মতো উড়ে গেল। বুকের ভেতরে হৃৎপিণ্ডটা কামারের নোহাইয়ের মতো পিটতে লাগলো। সোনিয়া অন্ধকার ঘরের মাঝে সোজা হয়ে বসলো। চোখ দুটো তীব্র অপমানে আর ক্ষোভে আবার ভিজে উঠতে চাইলো, কিন্তু ও দুই ঠোঁট শক্ত করে চেপে সেই দুর্বলতাকে আটকে দিল। কণ্ঠস্বরে পৃথিবীর সমস্ত পাথর এনে জমা করে ও বলল, বিচ্ছেদের 5 বছর পর নিজের প্রাক্তন স্ত্রীর সাথে এভাবে ফোনে কথা বলতে আপনার রুচিতে বাজছে না ইফতেখার তাসফিন? ওপাশ থেকে একটা ভারী দীর্ঘশ্বাস ছাড়া শব্দ পাওয়া গেল। তারপর তাসফিন খুব শান্ত অথচ নীরের গলায় উত্তর দিল, না বাজছে না, কারণ কিছু কিছু মানুষের উপর রুচি সমাজ বা নিয়মের চেয়ে অধিকারের যেটা অনেক বেশি কাজ করে সোনিয়া, অন্তত আমার ক্ষেত্রে করে। সোনিয়া একটা তাচ্ছিলের হাসি আসলো। সে হাসিতে জলপাইয়ের মতো টক আর তিতা মেশানো এক তীব্র বিষাদ ছিল। ও বলল, অধিকার? বাহ, কোন অধিকারের কথা বলছেন আপনি? মাঝরাতে নিজের হবু বউয়ের ফুপাতো বড় বোনকে ফোন দেওয়ার মানেটা ঠিক কি সেটা একটু বুঝিয়ে বলবেন। এই অধিকার আপনাকে কে দিয়েছে? হবু বউয়ের ফুপাতো বোন? তাসফিনের গলার স্বর এবার খানিকটা ধারালো শোনালো। সে বলল, সম্পর্কটার সমীকরণ তুমি এর মধ্যে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছো দেখছি সোনিয়া। সম্পর্কের এই নতুন প্রলেপ দিয়ে তুমি নিজেকে আড়াল করতে পারবে না। সোনিয়া বালিশটা এক হাত দিয়ে শক্ত করে খামচে ধরলো আর বলল, দয়া করে নিজের এই প্যাথোলজিক্যাল নাটকটা এবার বন্ধ করবেন। দুপুরে ওই ড্রয়িং রুমের পাশে ছোট ঘরটায় যখন আমাকে আপনি বলে প্রাইভেসির দোহাই দিয়ে বের করে দিচ্ছিলেন, তখন কোথায় ছিল এই সস্তা অধিকারের বলি? তখন তো খুব সুন্দর করে পর করে দিলেন। এখন মাঝরাতে ফোন করে কি প্রমাণ করতে চান আপনি? তাসফিন খানিকটা চুপ করে রইল। ফোনের উপরে বৃষ্টির শব্দের সাথে তার হালকা ঘাড় নাড়ার একটি কাল্পনিক অনুভূতি যেন সোনিয়া টের পাচ্ছিল। তাসফিন বলল, দুপুরের পরিস্থিতিটা কেমন ছিল তুমি খুব ভালো করেই জানো। অতগুলো মানুষের সামনে হঠাৎ তোমাকে ওই ক্লান্ত ফ্যাকাশে চেহারায় দেখে আমি নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম সোনিয়া। আমি জাস্ট পারছিলাম না সবার সামনে ওই রুহির মুখোমুখি বসে স্বাভাবিক থাকার ভান করতে। আমার ঠোঁট কাঁপছিল। তোমাকে ওই ঘর থেকে বের না করে দিলে আমি নিজেই হয়তো সবার সামনে ভেঙে পড়তাম। সোনিয়ার গলা এবার কাঁপতে শুরু করলো। সে বলল, ভান তো আপনি ভালোই করতে পারেন তাসফিন। তার রুহিকে যে বিয়ে করছেন, এটা কি আমার উপর কোনো পুরনো প্রতিশোধ নেওয়ার জন্য, নাকি আমার মামা মামির সাথে আপনার আগে থেকে কোনো গোপন যোগাযোগ ছিল? আমাকে ছোট করার জন্য এত বড় একটা চাল চাললেন আপনি? তাসফিনের গলায় এবার তীব্র একটা আঘাত পাওয়ার সুর ফুটে উঠলো, যেন সোনিয়ার কথাগুলো তার বুকে গিয়ে সরাসরি বিঁধেছে। সে বলল, প্রতিশোধ? তুমি কি আসলে মনে করো আমি এতটা নিচে নামতে পারি সোনিয়া? আমি বিন্দুমাত্র জানতাম না যে রুহি তোমার মামাতো বোন। বিয়ের প্রস্তাবটা যখন পারিবারিক ভাবে আসে, মা যখন খুব জোর দিচ্ছিল, আমি শুধু একটা কথাই জানতাম, আমি আর এই একাকিত্ব সহ্য করতে পারছি না। 5টা বছরে এমন একটা দিন যায়নি যে আমি তোমার কথা ভাবিনি। কিন্তু আজ দুপুরে ওই বাড়িতে পা দিয়ে যখন তোমাকে দেখলাম, আমার মাথার উপর আকাশ ভেঙে পড়েছে। সোনিয়া এবার প্রায় ফুঁসিয়ে উঠে বলল, মিথ্যা বলবেন না, আপনি সবসময় নিজের সুবিধা মতো গুটি চালেন। আজ রাতে রেস্টুরেন্টের বাইরে যখন দেয়ালে পিঠ থেকে সিগারেট খাচ্ছিলেন, তখন তো খুব শান্ত দেখাচ্ছিল আপনাকে। যে মানুষ সিগারেটের গন্ধ সহ্য করতে পারতো না, সে এখন মাঝরাতে রাস্তায় দাঁড়িয়ে ধোয়া উড়াচ্ছে। নিজের জীবনটাকে তো বেশ ভালোই রঙে বদলে নিয়েছেন। তাসফিন এবার একটু ম্লান যন্ত্রণাদায়ক হাসলো। ওপাশ থেকে লাইটারের একটা হালকা ক্লিক শব্দ পাওয়া গেল। হয়তো সে আবারও একটি নিকোটিনের শলাকা জ্বালিয়েছে। সে বলল, সিগারেটটা আমি কার জন্য খাই, কেন খাই, সেটা যদি তুমি এক ফোঁটাও বুঝতে সোনিয়া, তবে আজ এই মাঝরাতে আমার রুচি বা চরিত্র নিয়ে প্রশ্ন তুলতে না। 5টা বছর ধরে ভেতরে যে বিষটা জমিয়ে রেখেছি, সেটা উড়ানোর জন্যই এই ধোয়ার আশ্রয় নিতে হয়। আমার এই বদলে যাওয়াটা কোনো আনন্দের নয়, এটা এক ধরনের বেঁচে থাকার লড়াই। ওপাশে একটা দীর্ঘ ভারী নীরবতা নেমে এলো। সোনিয়া বিছানার চাদরটা মুঠো করে ধরে অন্ধকারের দিকে তাকিয়ে রইল। তাসফিনের গলার সে চেনা আকুতি আর ভেতরের তীব্র কষ্টটা ওর চেনা দেয়ালগুলোকে এক নিমেষে যেন ভেঙে চুরমার করে দিল। খানিকটা সময় পর তাসফিন আবার কথা বলল। এবার তার গলায় আগের সেই কঠোরতা বা জেদ ছিল না, ছিল এক অদ্ভুত শান্ত আর সাধারণ কৌতূহল, যেন তারা এক পুরনো বিকেলে মুখোমুখি বসে গল্প করছে। সে জিজ্ঞেস করলো, কেমন আছো সোনিয়া? এই 5টা বছর নিজেকে এভাবে সবার থেকে আড়াল করে রেখে কেমন কাটলো তোমার? সোনিয়া একটা শুকনো ঢোক গিলল। চোখ দিয়ে টুপ করে এক ফোঁটা জল গড়িয়ে পড়লো বিছানায়। ও ভাঙা গলায় উত্তর দিল, যেমন থাকার কথা ছিল তেমনই আছি, বেঁচে আছি, চাকরি করছি, এটাই তো অনেক। তাসফিনের গলার স্বর এবার আরো নরম শোনালো। সে বলল, এখনো কি আগের মতোই রাত জেগে ডায়েরি লেখো, নাকি সেই অভ্যাসটাও বাদ দিয়েছো? সোনিয়া বলল, না, এখন আর ডায়েরি লেখার মতো ফালতু সময় নেই আমার। বেসরকারি একটা কোম্পানিতে গত 3 বছর ধরে চাকরি করছি। নিজের উপার্জনে মিরপুরের একটা ছোট ফ্ল্যাটে সুমিকে নিয়ে থাকি, দিন কেটে যায়। সোনিয়া এক নিঃশ্বাসে কথাগুলো বলে দিল, যেন ওর নিজের বর্তমানের ব্যস্ততা দেখে তাসফিনকে বোঝাতে চায় ও এখন অনেক স্বাধীন এবং তাকে ছাড়া ওর জীবন চমৎকার চলে। তাসফিন এবার ম্লান হাসলো, যা ফোনের উপাস থেকে স্পষ্ট বোঝা গেল। ও বলল, চাকরি করো, কর্পোরেট লাইফ। যে মেয়েটা সামান্য রোদের মধ্যে বের হলে মাথা ঘুরে পড়ে যেত, সে এখন মিরপুরে জ্যাম ঠেলে প্রতিদিন অফিসে যায়। নিজের এই হাল কেন করেছো সোনিয়া? আজ রেস্তোরাঁর বাইরে যখন তোমার সাথে ধাক্কা লাগলো, তোমার মুখের ওই রুক্ষ ভাষা আর এই ক্লান্ত রূপটা দেখে আমার বুকটা ছিঁড়ে যাচ্ছিল। সোনিয়া বলল, আমার রূপ বা আমার ভাষা নিয়ে আপনাকে ভাবতে হবে না তাসফিন সাহেব। আপনি বরং আগামী 2 মাস পরের বিয়ের কথা ভাবুন। রুহি খুব স্বপ্ন দেখছে আপনাকে নিয়ে, ওর রঙিন ডায়েরির রাজপুত্র আপনি। সোনিয়ার প্রতিটি কথা যেন তপ্ত শেলের মতো তাসফিনের বুক
বুকে গিয়ে বিঁধলো। তাসফিন বলল, তুমি কি আসলেই চাও আমি রুহিকে বিয়ে করি? তাসফিনের গলায় এবার এক চূড়ান্ত এবং গভীর প্রশ্ন ঝুলে রইল। সোনিয়া আর কোনো উত্তর দিতে পারলো না। ওপাশ থেকে তাসফিনের ভারী শ্বাসের শব্দ আসছিল। বাইরে তখনও কালবৈশাখী ঝড় আর বৃষ্টি সমান তালে চলছে, ঠিক যেমন সোনিয়ার মনের ভেতরে এক চরম ভাঙা করার ঝড় বয়ে যাচ্ছে। বহু কষ্টে মুখ আউড়িয়ে বলল, আপনার অবশ্যই বিয়ে করা উচিত। এক জায়গায় তো আর জীবন থেমে থাকে না। তাসফিন কি বলবে খুঁজে পাচ্ছে না। এসির পাওয়ারটা একটু বাড়িয়ে দিল। কথা বলতে বলতে ঘেমে গেছে, হাত পা প্রচন্ড রকমের কাঁপছে। কেন এমন হয় বুঝতে পারছে না। দীর্ঘ একটা শ্বাস ফেলে চোখ বন্ধ করে বলল,